ইউরোপের ট্রান্সফার মার্কেটটা মোটামুটি সরগরম হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও বাজারটা অনেক বেশি চড়া। মর্গান রজার্সকে 117 মিলিয়ন পাউন্ডে ভিড়িয়েছে চেলসি। অন্যান্য জায়গাতেও ট্রান্সফার মার্কেটের অনেক খবর গরম হচ্ছে। আপনার কাছে ট্রান্সফার মার্কেটের লেটেস্ট কি খবর আছে তৌসিফ? ওই যে গার্নাচো অ্যাস্টন ভিলাতে জয়েন করেছেন লোন ডিলে, অনেক খবর, মানে আপনি ভুলে যাবেন হয়তো আরবেলোয়া যে এখন ফুলহ্যামের কোচ, মানে মাঝখানে বিশ্বকাপটা সব কিছু এলোমেলো করে দিয়েছে। কিন্তু মর্গান রজার্সকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে স্ট্যামফোর্ড ব্রিজ। সবার আগে এই যে মানে প্রিমিয়ার লিগে যেসব দামি মিডফিল্ডারদের যে নাম্বারগুলো বাড়ছে, যেমন মর্গান রজার্স এখন প্রিমিয়ার লিগের সব থেকে দামি মিডফিল্ডার, মানে তার উপরে মাত্র একজন ফুটবলারই আছেন, আলেকজান্ডার ইসাক, তিনি তো আর মিডফিল্ডে খেলেন না। 117 মিলিয়ন পাউন্ড। এলিয়েট অ্যান্ডারসন, মানে এক মাসের ভেতরে প্রিমিয়ার লিগের সব থেকে দামি দুটো মিডফিল্ড সাইনিং হয়ে গেছে। মানে এই টাকার অঙ্কটা এত বাড়লো কেন হুট করে? এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। টাকার অঙ্ক বাড়ানি আসলে যে ইংলিশ ফুটবলার ট্যাক্স রয়েছে সেটা একটা মানে হিউজ ব্যাপার। যে পিএফএফটা আসলে এখন ইনস্টল করা হয়েছে 3 বছরের একটা সাইকেল অনুযায়ী ধরা হয়েছে। লাভ লসের হিসাব দিয়ে অনেকভাবে আসলে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। যে ব্যাপারটা লা লিগা অনেক বেশি ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যাপারে তারা মন্তব্য করতে চান যে এই সিস্টেমটা ইজ লাইক চিট সিস্টেম, যে আপনি 3 বছরের লাভ লসের হিসাব দিয়ে আপনি এরকম প্লেয়ার সাইন করে, এবং অ্যামোর্টাইজেশনের কিছু হিসাব রয়েছে। কারণ দেখা যাবে মর্গান রজার্স তাকে যে সাইন করানো হয়েছে এবং তাকে যে বেতনটা দেওয়া হবে 6 বছরের হিসাবে, সেটা অ্যামোর্টাইজেশনের হিসাবে গিয়ে অনেকখানি কমে যাবে। তারপরও চেলসির সাইনিং বলে কথা, চেলসির সাইনিং এর আগে অনেক প্রচুর বিতর্ক হয়েছে। আপনি দেখেন এনজো ফার্নান্দেজের সাইনিং হচ্ছে 100+ মিলিয়ন পাউন্ড, একই সঙ্গে কাইসেদো সাইনিং টু 100+ মিলিয়ন পাউন্ড। আপনার এনজো ফার্নান্দেজকে সেল করতে হলে আপনাকে অবশ্যই 110 to 120 মিলিয়নে তারা নিচে তারা সাইন মানে সেল করবে না নর্মালি, যদি না তার কন্ট্রাক্টের শেষ দিকে চলে যায়। কাইসেদো আছেন, মর্গান রজার্স আছেন, আরও অনেকেই যোগ দিতে পারেন। অ্যালেক্স স্কটের ব্যাপারে চেলসি বিট করা শুরু করেছে। আবার গার্নাচোকে তারা ছেড়ে দিয়েছে লোনে, আরও অনেকেই লোনে চলে যেতে পারেন। জ্যাকসনের যাওয়ার কথা রয়েছে, আচেয়াম্পংয়ের যাওয়ার কথা রয়েছে। সো সব মিলে আসলে চেলসি কেন্দ্রিক আরেকটা মানে ট্রান্সফার মার্কেট আমরা দেখতে পাচ্ছি। আবার ফুলহ্যামের ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং, কারণ আলভারো আরবেলোয়া এসছেন, তাদের নতুন হেড কোচ। রিয়াল মাদ্রিদের একটা ডিএনএ তিনি আনার চেষ্টা করবেন, তার এক্সপিরিয়েন্স, চ্যাম্পিয়ন্স লিগে খেলা, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানেজ করার একটা এক্সপিরিয়েন্স হয়তো ফুলহামে আসবেন। বাট মার্কো সিলভার অধীনে ফুলহাম যেভাবে ম্যানেজ হচ্ছিল, দে ওয়ার রিয়েলি গুড। এখন আরবেলোয়া যে ধরনের ক্রাঞ্চ ম্যাচ হেরেছেন ফুলহ্যামে, সেটা তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে যে ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ আ ডিফারেন্ট বল গেম, সেখানে আপনি নিজেকে কীভাবে প্রুভ করতে পারেন। আবার একই সঙ্গে গনসালো গার্সিয়াকে নিয়ে আসার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। মাস্তান্তুনোকে লোন ডিলে আনাটা উড বি ম্যাসিভ। মাস্তান্তুনোর জন্য কতটুকু হেল্প করবে আমি জানি না, বাট ইংলিশ প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্স সবসময় কাজে দিবে। বাট ফুলহ্যামেও একটা এক ধরনের অ্যাসিমিলেশন আমরা দেখতে পাচ্ছি আসলে। এক্স্যাক্টলি। আর মর্গান রজার্স, এলিয়েট অ্যান্ডারসন এরা এখন খেলবেন ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে, প্রিমিয়ার লিগেই আছেন। মর্গান রজার্স বলছিলেন যে কোল পালমারের সঙ্গে তার সম্পর্কের কথা, অনেক বছর আগের সেই ছোটবেলার ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলা। কোল পালমার নাকি তাকে ফোন দিয়ে দিয়ে মেসেজ দিয়ে দিয়ে বিরক্ত করে ফেলেছে, চেলসিতে আসো চেলসিতে আসো। এখন মর্গান রজার্স আর কোল পালমার দুজনই তো নাম্বার 10 পজিশনে, যদিও কোল পালমার রাইট সাইডেও খেলতে পারেন। চেলসির সিস্টেমটা আসলে কিভাবে দাঁড়াবে? চেলসির সিস্টেমটা একটা উইং বেস সিস্টেম থেকে কিছুটা ইনসাইড ফরওয়ার্ড বেস সিস্টেমে দাঁড়াতে পারে। যদি শাবি আলোনজো প্লেজ ইন আ 3-4-2-1 ফরমেশন, তাহলে সামনের 4 জনের সামনের 2 জন হচ্ছেন মর্গান রজার্স বা কোল পালমার। সেক্ষেত্রে পেদ্রো নেতোকে আপনাকে হয়তো শিফট আউট করতে হতে পারে বা অন্য কোনো রোলে তাকে দেখা হতে পারে। আবার এস্তেভাও আছেন, তার কথা ভুলে গেলেও চলবে না। দের ইজ এস্তেভাও, দের ইজ কোল, মানে কোল পালমারের কথা তো হচ্ছেই। আবার কোল পালমারের সঙ্গে অনেক ধরনের একটা অ্যাসিমিলেশনের সমস্যা হয়েছিল লাস্ট সিজনে, তাকে ঠিকভাবে অ্যাকুমুলেট করা যায় নাই। এনজো ফার্নান্দেজ ভালো করলে ক্রিয়েটিভলি কোল পালমার ভালো করতে পারছে না। সো এনজো ফার্নান্দেজ এবং কাইসেও দেখে হয়তো আপনি 6 এবং 8 ডুয়েল রোলটাতে দেখবেন। মাঝখানে 2 সাইডে 2 উইং ব্যাক, পালেস্ট্রা এসছেন, ওইদিকে তো লেফট ব্যাকের সন্ধান চলছে, সাভারিয়াকে আনার কথাবার্তা চলছে, হাতও আছেন, হাতও থাকবেন কিনা জানি না। মানে চেলসি কেন্দ্রিক একটা মার্কেট মানে এখনো ব্যতিব্যস্ত আছে। এদিকে ম্যানচেস্টার সিটি কিছু সাইন করাচ্ছে বা করার কথা ভাবছে, কিন্তু রদ্রির ব্যাপারে তারা কি করবে? রদ্রির একটা বড় ইস্যু আছে, কারণ রদ্রির সম্ভবত তার ব্যাক সার্জারির দরকার পড়তে পারে। রদ্রি এই মুহূর্তে দ্য গোল্ডেন বল উইনার, দ্য ওয়ার্ল্ড কাপ উইনার, একটা সম্ভাব্য পিঠের অস্ত্রোপচারে তাকে যেতে হতে পারে। সেক্ষেত্রে অনেকটা অনির্দিষ্ট সময় তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। এখন রদ্রিকে আবার ম্যানচেস্টার সিটি থেকে
রিয়াল মাদ্রিদে সাইন করানোর ব্যাপারেও একটা গুঞ্জন উঠেছে। লেকিপ বলছে যে তারা এই ধরনের নাম্বার 6 এর প্রোফাইল চায় এবং সেটা তাদের চ্যাম্পিয়ন্স লিগ রানটা আরও স্ট্রঙ্গার করার জন্য, চ্যাম্পিয়ন্স লিগে তারা একটা উইনিং মেন্টালিটি রাখার জন্য রদ্রিগে সাইন করাতে পারে, লেকিপের ভাষ্য। তবে এই ধরনের এখন সার্জারি হলে সেটা তো মনে হয় না এই পথে রিয়াল মাদ্রিদ হাঁটবে। এক্স্যাক্টলি, কিন্তু খুব শক্তপোক্ত গুঞ্জন যে রদ্রি নাকি নিজেও ইচ্ছা প্রকাশ করেছেন, অনেক আগে থেকে ইচ্ছা পোষণ করছিলেন যে ম্যানচেস্টার সিটি ছাড়বেন তিনি। গার্দিওলাও নেই, তার এখানে অর্জন করারও মতো আর কিছু নেই, তিনি সব দিয়েছেন এই ক্লাবকে। চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন, যে চ্যাম্পিয়ন্স লিগ ম্যানচেস্টার সিটি কখনো জেতে না। প্রিমিয়ার লিগের তো ওই টানা একের পর এক ট্রফি জেতা, সব কিছু শেষে রদ্রি হয়তো একটা নতুন চ্যালেঞ্জও চাইবেন, মানে 30-এর কোটা পেরোনোর পর হয়তো ওদিকে জোজে মরিনিও ইন্টারেস্টেড হবেন। কিন্তু এই ধরনের ব্যাক ইঞ্জুরির পর আপনি আসলে চাইবেন কিনা এমন প্রোফাইলের প্লেয়ারকে? কারণ একবার তো তিনি প্রমাণ করেছেন যে তিনি ইঞ্জুরি থেকে সার্জারি পরে এসে ওয়ার্ল্ড কাপে এই ধরনের দুর্দান্ত পারফরমেন্স দিলেন, গোল্ডেন বল জিতলেন মেসিকে পেছনে ফেলে, কিন্তু আরও একবার কি পারবেন? অক্টোবর মাসেই পেপ গুয়ার্দিওলা আমাদেরকে বলেছিলেন আমরা বেস্ট রদ্রির ভার্সনটাকে ওয়ার্ল্ড কাপের সময় দেখবো। Exactly. একদম প্রফিটিক্যালি কথাটা মিলে গেছে। এখন সার্জারির ব্যাপারটা তো অ্যাথলেটিক মাত্র প্রকাশ করেছে যে তাকে সার্জারি আন্ডারে যেতে হতে পারে। এখন যদি সেরকম পারফরমেন্স হি ক্যান ডেলিভার, রিয়াল মাদ্রিদ তো ব্যাংক করতেও পারে। বাট এটা টোটালি স্পেকুলেশনের উপর যে রিয়াল মাদ্রিদ এখন কিনবে কি কিনবে না। লেকিপ বলছে জোরদার একটা রিউমার রয়েছে সামনে, যেহেতু ট্রান্সফার মার্কেট এখনো অনেকদিন ধরে খালি আছে, সেটা আমরা হয়তো দেখতে পারবো। সুয়ামেনি আর কামাভিঙ্গাকেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো স্কাউট করছে। দেখা যাক, যদি একটা প্লেয়ার এদিক ওদিক চলে যায় তাহলে হয়তো রদ্রির পেছনেই ছুটতে হবে রিয়াল মাদ্রিদকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.